বাংলাদেশে সবচেয়ে বেশি চুরি হয়েছে। ডাস্টবিন শপিংকে যেখানে দেখবা সেখানে জুতো রাখতে হবে। 7:30টার সময় সবাই আমরা একজোড়া জুতো নিয়ে যাবো এই শপিংকে জুতো বিচার করবো আমরা। আমাদের কাছে যে ইনফরমেশন আছে, যে তথ্য আছে, ওকে গণধোলাই দেওয়া হয়েছে, ওকে বেধড়ক কেলানো হয়েছে। আওয়ামী লীগ কিন্তু এবার উঠে পড়ে মাঠে নেমে পড়েছে। আজকেই একেবারে তোলপাড় করে দিয়েছে। যতই বড় বড় গাল ভরা কথা বলুক না কেন, এই মোহাম্মদ ইউনূস কিন্তু খুব তাড়াতাড়ি বাংলাদেশ ছাড়তে চলেছে। আর মোহাম্মদ ইউনূসকে ভারত মনে হয় বাংলাদেশ থেকে বেরোতে দেবে না। এর মধ্যে রাজনৈতিক নেতারা অভিযোগ করছেন ফজলুর রহমান আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বিএনপি শোকজ করেছে। বিএনপি হয়তো তাদের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করেও ফেলতে পারে। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে চলেছে নানান রকমের আলোচনা সমালোচনা। দর্শক মন্ডলী, এই ক্ষেত্রে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যে আওয়ামী লীগকে কি এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা। দর্শক, এক্ষেত্রে সরকারের উপর কিন্তু আন্তর্জাতিক চাপ আসতে পারে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক। প্রিয় দর্শক, এখন আপনার কি মনে হয়, আন্তর্জাতিক চাপে কি ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন নাকি দেবেন না? এ বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এছাড়াও ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। দর্শক মন্ডলী, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আওয়ামী লীগ কিন্তু এবার উঠে পড়ে মাঠে নেমে পড়েছে। আজকেই একেবারে তোলপাড় করে দিয়েছে। যদিও আওয়ামী লীগের মিছিলে আরও অনেক জনস্রোত হতো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে মিছিল, সেখান থেকে গ্রেপ্তার অবশ্য হয়েছে। অফিসিয়ালি তো দুজনের খবর আমরা জানি। তবে এই মুহূর্তে মাঠে নামা এবং কিছু মানুষকে সংঘবদ্ধ করাটাই বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের মুখোমুখি ছিল আওয়ামী লীগ এবং তারা এবার প্রমাণ করছে দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে, তাই রাস্তা ছাড়া আর কোনো কাজ নেই। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, যতই বড় বড় গাল ভরা কথা বলুক না কেন, এই মোহাম্মদ ইউনূস কিন্তু খুব তাড়াতাড়ি বাংলাদেশ ছাড়তে চলেছে। বিপদে রয়েছে, প্রচণ্ড বিপদে। কারণ ওনার পূর্বসূরিরা মানে বাংলাদেশের নয়, যেমন আমাদের শ্রীলঙ্কার একজন প্রাক্তন প্রেসিডেন্ট, তার কি অবস্থা হয়েছিল, কেন আফগানিস্তান, ওনার কি অবস্থা হয়েছিল যিনি ছিলেন প্রেসিডেন্ট হিসাবে, আজ কিন্তু কেউ মনে রাখেনি। মোহাম্মদ ইউনূসকে মনে রাখবে। আর মোহাম্মদ ইউনূসকে ভারত মনে হয় বাংলাদেশ থেকে বেরোতে দেবে না। আপনাদের জানি রাখি, তৎপরতা শুরু হয়ে গেছে দিল্লিতে এবং সেখানে জল্পনা তুঙ্গে কি না খুব তাড়াতাড়ি শেখ হাসিনা কিছু একটা ব্যবস্থা করতে চলেছেন। কি করতে চলেছেন এটা কিন্তু বাইরে কোনো রকম প্রকাশ্যে আসেনি। আবার করে এই আওয়ামী লীগের নেতা নেত্রীদের মধ্যে একটা আলাদা জেল্লা দেখা যাচ্ছে, চোখে মুখে একটা আলাদা আনন্দ, ভিতরে ভিতরে একটা কি বলবো চরম উত্তেজনা। অনেকের কথা বলতে গিয়ে আবেগ এসে যাচ্ছে, চোখে হালকা জল এসে যাচ্ছে যে তারা আবার মাতৃভূমিতে ফিরবেন। তবে ভারত বলেই দিয়েছে, নো শেখ হাসিনা, নো আওয়ামী লীগ, নো ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশন করতেই হবে বাংলাদেশে। যদি না করে, আর তার মধ্যে যদি ইলেকশনে যায়, সেই ইলেকশনটা হবে কি না আগে দেখুন। আর যদি হয়েও যায়, সেইটাও হবে গিয়ে বাংলাদেশের অবৈধ সরকার। তার সাথে ভারত সম্পর্ক রাখবে কি রাখবে না তখন অবশ্য দেখা যাবে, কিন্তু এখন একটা আন্দাজে বলে দেওয়া যায় যা পরিস্থিতি চলছে। প্রথমত ভোট আওয়ামী লীগ ছাড়া করতে পারবে না, কারোর বুকের দম নেই। এরা যতই বলুক, এদের দম নেই, এরা কিচ্ছু করতে পারবে না। আর এনসিপি তো দেখেছেন তো এর আগে শহীদ মিনারের জনসভায়, বাবা বিরাট, মানে কোটি 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 লোক বাংলাদেশে থাকলেও সেখানে মাত্র ওই 30-35 জন লোককে দেখা গেছিলো। তাও তারা হয়তো ওই রাস্তাঘাটে হাঁটাচলা করতে গিয়ে দাঁড়িয়েছে, তখন ধরা পড়েছে। 5-7 জনের একটা ছোটো ছোটো ভিড় ছিল। তো এই হচ্ছে কি তাদের পরিস্থিতি, তাদের কিছু করার নেই। বিএনপিকেও আউট করার চেষ্টা করছে, তার কারণ এরা চাইছে -2 বাংলাদেশ গঠন, মানে বিএনপি আউট, আওয়ামী লীগ আউট, আর এরা পুরো বাংলাদেশে জমি দখল করবে, পাকিস্তান তার পিছনে থাকবে। আরে না ভাই না, এখনও পর্যন্ত ভারত কেন কিছু করেনি জানেন? মানে করেছে অনেক কিছু, বিধিনিষেধাজ্ঞা এই সমস্ত করেছে ব্যবসায়িক দিক থেকে, কিন্তু কোনো সামরিক অভিযান, সার্জিক্যাল স্ট্রাইক এই টাইপের কিছু করেনি। কেন করেনি তার পিছনে কারণ, এরা মুখে তো মারিতং জগৎ বলে এরা নর্থ ইস্ট কেড়ে নেবে ভারতের থেকে, চিকেন নেক্স কেটে দেবে, এই সমস্ত মুখে বলেছে, কিন্তু দম দেখাতে পারিনি কোনো একটা চকলেট বোম মেরে চিকেন নেকে। যদি চকলেট বোম মারতো তখন দেখা যেত। তাই মুখে বলেছে বলে ভারতও কোনো মুখেই বলেছে যে তোমাদেরও দুটো চিকেন নেক আছে, হেমন্ত বিশ্ব শর্মা বলেছে তোমাদেরও দুটো চিকেন নেক আছে, উড়িয়ে দেবো আমরাও। তাই ভারত সরাসরি কোনো সামরিক অভিযান এখনও যায়নি। তবে ভারত যদি মনে করে যে
ওই পাকিস্তানি জঙ্গিগুলোকে নিয়ে এসে বাংলাদেশে পুষবে, আর তারা আমাদেরই বগলের তলায় বসে বাংলাদেশে ওখানে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করবে, তাহলে খবর আছে বস। এবং খবর তো আছেই, সে খবর একেবারে সমস্ত পত্রিকাতেই আসবে আগামী দিনে। তাই আমাদেরও গোয়েন্দা বাহিনী অ্যাক্টিভ আছে, কোথায় কে আসছে না আসছে সব খবর আছে। শেখ হাসিনার ব্যাগ গোছানো রেডি মোটামুটি, এখন শুধু সময়ের অপেক্ষা, কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আমেরিকা বেশি আর নাক গলাবে না, কারণ আমেরিকার সঙ্গে ভারতের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি। আপনাদের জানি রাখি, আমেরিকাকে তো পাত্তা দেয়নি ইউক্রেনের জেলেনস্কি এবং রাশিয়ার পুতিন প্রেসিডেন্ট, তিনি আসার পর ভারতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভারতে আসছে এবং মনে করা হচ্ছে একমাত্র ভারতই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মধ্যস্থতা করে সেটা বন্ধ করতে পারে। সেটা যদি করে দেয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের মুখে যে কত বড় চপেটাঘাত সেটা আগামী ভবিষ্যতে আমরা ওয়াচ করতে পারবো। ডাস্টবিন শফিক আজকে নিউ ইয়র্কে অবস্থান করছে। আমি আমার ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী শ্রমিক, আওয়ামী লীগ সবাইকে আহ্বান জানাবো, এই ডাস্টবিন শফিককে যেখানে দেখবা সেখানে জুতো রাখতে হবে। 7:30টার সময় সবাই আমরা একজোড়া জুতো নিয়ে যাবো, এই শফিককে জুতো করবো আমরা। যে ব্যক্তিটি বাংলাদেশের 15 আগস্ট যে পালন করবে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সেই ডাস্টবিন শফিক আজকে বিশ্বের রাজধানী নিউ ইয়র্কে অবস্থান করছে। আমি আমার ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী শ্রমিক, আওয়ামী লীগ সবাইকে আহ্বান জানাবো, এই ডাস্টবিন শফিককে যেখানে দেখবা সেখানে জুতো রাখতে হবে। এবং শুনেছি সে কনসাল জেনারেল অফিসে রবিবারে একটা সভা করবে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, 7:30টার সময় সবাই আমরা একজোড়া জুতো নিয়ে যাবো, এই শফিককে জুতো করবো আমরা রবিবারে। আমি আপনাদের সবাইকে সেই সমাবেশে আসার আবেদন জানাচ্ছি। আজকে যারা অনুষ্ঠানে জব করতে না পারছেন তাদের কাছে আমার আকুল আবেদন, যে যেভাবেই থাকেন না কেন আসুন রবিবারে আমরা এই ডাস্টবিন শফিককে যুদ্ধ অপেক্ষা করে থাকবো। আমরা যুদ্ধ অপেক্ষা যদি করতে পারি তাহলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। এই ডাস্টবিন শফিক বলেছে বঙ্গবন্ধুর মৃত্যু দিয়ে কোনো অনুষ্ঠান, কোনো দোয়া মাহফিল করা যাবে না, এটা আমাদের জন্য অবশ্যই করণীয়। আমি আবারও ঘোষণা করছি, আগামী রবিবার 7:30টার সময় তাকে যেখানেই পাওয়া যাবে তাকে সেখানেই আমরা যুদ্ধ করবো। আপনারা সবাই এখানে এসেছেন পঞ্চদনের সামনে, আপনারা যারা এসেছেন বিশেষ করে মহিলা আওয়ামী লীগ যে সুন্দর আয়োজন করেছে সেজন্য আমি ধন্যবাদ তাদের জানাচ্ছি। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে চুরি করেছে, এই চোরদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য একটাই ব্যক্তি আছে পৃথিবীতে, তিনি হলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। অতএব আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, বিশেষ করে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীর কাছে আমাদের আকুল আবেদন, আপনারা ঘরে বসে না থেকে ঘরের বাহিরে আসেন, দেশে এবং প্রবাসে একসাথে একজোটে আপনারা আওয়াজ তুলুন। শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনার নির্দেশ, হটাও ইউনূস বাঁচাও দেশ। বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বিএনপি শোকজ করেছে। অনেকদিন আগেই মনে হচ্ছিল যে বিএনপি বোধহয় তাকে শোকজ করবে, এরকম আলোচনা হচ্ছিল এবং এরকম দাবি অনেকে করার চেষ্টা করছিলেন। সম্প্রতি ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ যে ফজলুর রহমান জুলাই যে আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন এবং সেখানে ছাত্র শিবিরকে দোষী করতে গিয়ে যে কথাগুলো তিনি বলেছেন সেটা জুলাইয়ের স্পিরিটের সঙ্গে যায় না, সেই কারণে বিএনপি তাকে শোকজ করেছে এবং 24 ঘন্টার মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে, এই মর্মে যে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। ফজলুর রহমান কি বলেছিলেন, কোন প্রেক্ষিতে তাকে শোকজ করা হলো এবং কেন বলা হচ্ছে যে তিনি মানে চরমভাবে জুলাই আন্দোলনকে অপমান করেছেন, এই স্পিরিটের বিপক্ষে কথা বলেছেন, বিতর্কিত করার চেষ্টা করেছেন এই আন্দোলনকে। বিএনপির যেখানে 400-450 বেশি এই আন্দোলনে মারা গেছে, সেখানে ফজলুর রহমান বিএনপির একজন সদস্য হয়ে এই আন্দোলনকে কিভাবে বিতর্কিত করেন, এরকম নানা ইস্যু তার শোকজ নোটিশে বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু ফজলুর রহমান কি বলেছিলেন একটু বোঝার চেষ্টা করব যে কেন তাকে অবশেষে শোকজ খেতে হলো। তিনি কি সত্য বলেছিলেন নাকি একটু বেশিই বলে ফেলেছিলেন? ফজলুর রহমানকে বেশ আলোচিত একটা চরিত্র হিসেবে আমরা দেখেছি এবং যে কয়জন মানে মুক্তিযুদ্ধ বিষয়ক ব্যাপারে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন, মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে যে সকল কথা, যে সকল উদ্যোগ, সেগুলোর বিরুদ্ধে তীব্র অবস্থান ব্যক্ত করেছেন, তার মধ্যে ফজলুর রহমান একজন। তিনি কখনোই মুক্তিযুদ্ধকে ছোট করার প্রসঙ্গ মেনে নিতে পারেন না। সেই প্রসঙ্গেই জুলাই অভ্যুত্থান ব্যাপারে যে মন্তব্যটা তিনি করেছেন, যে মন্তব্যগুলো করেছেন, সেগুলো বোধহয় একটু এবার বেশি হয়ে গেছে বলে তাকে বিএনপি শোকজ করেছে এবং আজকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকে দাহ করা হয়েছে। এনসিপির সাবেক নেতা মাহিন সরকার, যিনি ডাকসুর জিএস পদে নির্বাচন করছেন, তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে প্রতিরোধ করা হবে, এরকম অনেক কিছুই হয়েছে। কিন্তু এই নোটিশের জবাবে এবার মুখ খুলেছেন ফজলুর রহমান। কালবেলা সেই তার সঙ্গে কথা বলে ব্যাপারটা নিশ্চিত করেছে।
ফজলুর রহমান বলেছেন যে এখনো শোকজের চিঠি তিনি পাননি, সাংবাদিকদের মাধ্যমে এই তথ্য জেনেছেন, শোকজ নোটিশ হাতে পেলে তারপর এই বিষয়ে কথা বলতে পারবেন তিনি। আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা অ্যাডভোকেট ফজলুর রহমান গত বছরের 5 আগস্টের পর থেকেই নানা রকমের বক্তব্য দিচ্ছেন। সর্বশেষ তিনি গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং তার সহযোগী সংগঠনগুলোকেই দায়ী করেছেন। তার ভাষায় এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনাকারী কালো শক্তি জামাত। অর্থাৎ জুলাই আন্দোলনটাকে একটা ষড়যন্ত্র হিসেবে তিনি দেখছেন এবং এর প্রধান পরিকল্পনাকারী হিসেবে কালো শক্তি জামাত, এটা তিনি বলেছেন। সাম্প্রতিক টেলিভিশন টক শোতে তিনি বলেছেন যে এই 5 আগস্টের আন্দোলন পরিচালনায় সবথেকে বড় ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্র শিবির। তিনি দাবি করেছেন এই সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে আসছে। তিনি আরও বলেছেন যারা 5 আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলামী, তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির। সার্জিস আলমরা যারা এইটার অভ্যুত্থানের অভিনয় করেছে, 5 আগস্টের অভিনেতা যারা, আমি তাদের নেতা বলতে চাই না, আমি তাদের অভিনেতা বলবো। আমি মনে করেছিলাম সেই আলবদর আল শামস জামাত ইসলামী 54 বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না, সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কাজ করা এই নেতা বলেছেন জামাত চক্রান্ত করে দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রও রয়েছে। তারা চক্রান্ত করে নিজেদের এই দেশে প্রতিষ্ঠিত করেছে, সেই প্রতিষ্ঠার পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, যে সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হিসেবে দাঁড়াইছে যে তাদের এখন অর্থবিত্ত সব কিছু আছে। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতাতেও এখন জামাতই রয়েছে, এই দাবিও তিনি করেছেন। তবে দলটি এটাও জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। জামাতের প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি। যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তবে বিএনপির 2/3 আসন নিয়ে ক্ষমতায় ফিরবে, এটাই জনগণের ইচ্ছা। খুবই ভালো কথা, বিএনপির পক্ষে তিনি কথা বলেছেন, জামাত নির্বাচনে পারবে না এই কথা বলেছেন। এটা স্বাভাবিক আলোচনা যে জামাত নির্বাচনে বিএনপির সঙ্গে পারবে না, পারার কোনো প্রশ্নও আসে না। কিন্তু তিনি এই মানে জুলাই আন্দোলন নিয়ে বলতে গিয়ে যেগুলো বললেন, হয়তো তার এই কথাগুলো অনেকের কাছে চরম সত্য এবং মানে নিষ্ঠুরতম সত্য হিসেবে মনে হওয়ার কারণও রয়েছে। অনেক মানুষের এদেশের 40% মানুষ কিংবা 35% মানুষ যদি আওয়ামী লীগের অনুসারী হয় কিংবা তার সঙ্গেও মানে যারা নিরপেক্ষ অবস্থানে থাকে, তারা জুলাই আন্দোলনের 1 বছর পরে এসে তাদের ওই 24-এর 5 আগস্টের আগে যে অনুভূতি ছিল, অনেকের অনুভূতি এখন চেঞ্জ হতেও শুরু করেছে। সো অনেকেই তার এই বক্তব্যটাকে অ্যাপ্রিসিয়েট করতেই পারে, কিন্তু বিএনপি দল হিসেবে অ্যাপ্রিসিয়েট করেনি কিংবা করতে পারে না। কারণ হচ্ছে যে তিনি একটু অতি আবেগে অনেক বেশি বোধহয় বলে ফেলেছেন, যে বলাগুলো তার এখন উচিত হয়নি, কিংবা তিনি এভাবে না বললেও পারতেন। বিশেষ করে অভ্যুত্থানে অভিনয় করা, মানে জামাত এটা ষড়যন্ত্র করে জামাতের মানে ফুল ক্রেডিটটা জামাতকে দিয়ে দেয়া, এটাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে বিএনপির রাজনীতি করা একজনের উচিত হয়নি। বিএনপির রাজনীতি তো এটা মনে করে না যে এটা ষড়যন্ত্র তত্ত্ব। সুতরাং তার ওই রাজনৈতিক জায়গা থেকে বোধহয় কথা বলার ব্যাপারে আরেকটু কৌশলী হওয়া উচিত ছিল, যাতে করে তিনি এই শোকজের ব্যাপারটা এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কুশপুত্তলিকা দাহ হলো এই ব্যাপারগুলো এড়াতে পারতেন। কারণ মন্তব্যের সময় তিনি অনেক মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধ ইস্যুতে কিংবা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা তার এই ব্যাপারে সোচ্চার, সেটা সবই ঠিক আছে, কিন্তু জুলাই এখনো মানে অনেকের জন্য দগদগে একটা ব্যাপার, দগদগে ঘা হয়ে আছে অনেকেরই। সেই ক্ষেত্রে সেন্সিটিভ কথাগুলো এই মুহূর্তেই আলোচনা করলে ব্যাপারটা বিস্ফোরণের আকার নিতে পারে। এবং আমার কেন যেন মনে হয় যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি হয়তো তাদের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করেও ফেলতে পারে। কারণ তাদের উপরে চাপ তৈরি হয়েছে, বিভিন্ন পক্ষের চাপ তৈরি হয়েছে, এবং নির্বাচনের আগে মানে নির্বাচন যে কোনো মূল্যে নির্বাচনটা হোক, বিএনপির রাজনৈতিক চাওয়া কিন্তু এই একটাই। সুতরাং নির্বাচন মানে ব্যাপারটাকে যেন কেউ ইস্যু করতে না পারে, সেই কারণে যে কোনো রাজনৈতিক স্যাক্রিফাইস এই মুহূর্তে বিএনপি করবে। ফজলুর রহমানের মতো বড় নেতাকে ছেঁটে ফেলতেও হয়তো তারা পিছপা হবে না, এমনটা আমার কেন যেন মনে হয়। এখন দেখা যাক শোকজের নোটিশ ফজলুর রহমান কিভাবে দেন। তিনি যে মন্তব্যগুলো করেছেন, আবারও বলছি, সেই মন্তব্যগুলো হয়তো দেশের বেশ কিছু পার্সেন্টের মানুষ খুবই অ্যাপ্রিসিয়েট করবেন, পছন্দ করবেন। কিছু মানুষের এগুলোতে আঁতে ঘা লাগবে। সেই আঁতে ঘা লাগা মানুষগুলো প্রতিবাদে সোচ্চার হয়েছেন, হওয়াই স্বাভাবিক। তাদের আঁতে ঘা লাগার মতো কথা কেন তিনি বলবেন? এখন দেখার বিষয় যে পরিস্থিতি কোন দিকে যায়। দর্শক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত ফজলুর রহমানকে বিএনপি বহিষ্কার করবে? বহিষ্কারের ঘটনা ঘটতে চলেছে আগামীকালকে কিংবা 2-1 দিনের মধ্যে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।